একটা গাড়ির সামনে কোনো একটা যদি ধাক্কা খায় তাহলে কিন্তু আরো ভয়ানক দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যায়। এই পাঁচিলটাই কিন্তু বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে বাঁচালো। ডান দিকে হেলে রয়েছে এই কোচটা, আমরা আস্তে আস্তে করে ভেতর দিকে একটা ঢোকার চেষ্টা করব। রাত্রি 3:40, প্রত্যেকে ঘুমোচ্ছে। ঘুমন্ত অবস্থা তাদের বোঝারই কথা নয় যে এই এত বড় দুর্ঘটনা ঘটছে। নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। মাঝরাতে যখন এই ঘটনা ঘটলো এবং তারপর পর ঘটনা এবং পর বিষয়ের সামনে চলে এলো, কেন এই বিষয়ের সামনে আসবে, কেন এই ঘটনা ঘটবে, এই নিয়েই জনগণের মনের কথা এবং প্রশ্ন তুলছি আমরা। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও এই মুহূর্তে রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন এই মুহূর্তে তন্ময় ঘোষ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, রয়েছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার, রয়েছেন আশুতোষ চট্টোপাধ্যায় কংগ্রেস নেতা, সিপিআই এর তরফ থেকে রয়েছেন সৈকত গিরি, রয়েছেন ডিসি মিত্র প্রাক্তন রেলকর্তা এবং রয়েছেন অনমিত্র নাগ রেল যাত্রী। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। প্রশ্ন এখানেই নিরাপত্তা নিয়ে, প্রশ্ন এখানেই যে কেন ঘটনা, কোথায় কোথায় প্রশ্ন, কোথায় বা উঠছে পুরো বিষয়, প্রথমেই সেদিকে আমরা নজর রাখবো। যে কথা একটু আগে শ্রেয়সী আপনাদেরকে দেখালো, আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই লাইন যেখানে দুর্ঘটনা ঘটে। কিন্তু কেন দুর্ঘটনা ঘটলে এখানেই প্রশ্ন উঠছে। এই যে ট্র্যাক, সেখানেই কিন্তু মালগাড়ি পড়েছিল। মালগাড়ি প্রথমে বেলাইন হয় এবং তারপরে যেটা দেখা যায়, অর্থাৎ মূলত কিন্তু এক্সপ্রেস ট্রেনটি যখন যায় এবং তারপরে ধাক্কা, এবং সেই ধাক্কা লাগার ফলে কিন্তু 18টি কামরা সেখান থেকে একেবারে ছিটকে যায়। ঠিক এখানেই প্রশ্ন উঠছে যে কেউ কোনো খবর দিতে পারলো না, নাকি সময়ের হেরফের হলো, তাহলে কোথাও কি যোগাযোগ ব্যবস্থার গাফিলতি ছিল? ঠিক এই প্রশ্নগুলোই কিন্তু উঠে আসছে। এবং তারই সঙ্গে যেটা আমাদেরকে আরো বেশি পরিমাণে ভাবাচ্ছে, কেন দুজন সহন নাগরিককে হারাতে হলো, কেনই বা এই ঘটনা বারবার করে ঘটবে, অর্থাৎ পর এই ঘটনা থেকে কিন্তু এই প্রশ্নগুলোই উঠে আসছে। এই নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে মিস্টার মিত্র, আপনার কাছে চলে আসবো। একটাই প্রশ্ন, কেন বারবার এই ঘটনা, কেন এখান থেকে শিক্ষা নিয়ে রেল সচেতন হতে পারছেন না, কি বলবেন আপনি? ধরুন, আগের যে দুটো ঘটনা ছিল, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং করমণ্ডল, এই দুটোই ছিল স্টাফের ফেলিওর। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসেও যেদিকে সিগন্যাল দেওয়ার কথা নয় সেদিকে সিগন্যাল দিয়েছিল, এবং আপনার কাঞ্চনজঙ্ঘাতেও যেভাবে ওপিটি দেওয়া হয়েছিল কশন অর্ডার, তাতে ভ্রান্তি ছিল, যার জন্য গিয়ে ধাক্কা মারে। কিন্তু আজকের যে এই ঘটনাটা, এটা যে গুডস ট্রেন যে প্রথম ডিরেল হয়েছিল, গুডস ট্রেন ডিরেল হওয়ার পরে একটা ওয়াগন সেটা একটা পাশের লাইনকে ইনফ্রিঞ্জ করেছিল। ইনফ্রিঞ্জ করে থাকা মানে আমরা বলি ট্রেন যখন যায় তার ট্রেনের যে ডাইমেনশন আছে তারপরেও একটা ডাইমেনশন আছে যেটাকে বলে মুভিং ডাইমেনশন। সেই মুভিং ডাইমেনশনের মধ্যে এ ঢুকে পড়েছে, তখন এসে ও সজোরে ধাক্কা মারে। এটার মধ্যে দু তিনটে জিনিস আছে। এক হচ্ছে যেটা আপনি আগে বলেছেন যে এর মধ্যে টাইম পেয়েছিল কিনা। আমাদের রেলের নিয়ম হচ্ছে যে প্রথমেই যদি এরকম অবস্ট্রাকশন করে পাশের লাইনে, যিনি গার্ড আছে, যে ট্রেনটা ডিরেল হয়েছে তার উচিত হচ্ছে উল্টো দিকে, যেদিক থেকে ট্রেন আসবে সেই দিকে মানে রেড সিগন্যাল নিয়ে সে দৌড়বে এবং গিয়ে 500 মিটার 600 মিটার যত দূর যেতে পারে সেখানে 3টে ডিটোনেটার ক্রসওয়াইজ লাগাবে। তো ওদিক থেকে যে ট্রেন আসবে সে যদি আসার সময় দেখে পরপর 3টে ডিটোনেটার ফাটলো, তাহলে সে বুঝে যাবে যে আগে কোনো অবস্ট্রাকশন আছে, এবং ফাটার সাথে সাথে সে তখন ওখানে ইমার্জেন্সি ব্রেক লাগাবে। এখন কথা হচ্ছে যে এখানে এই টাইমটা উনি পেয়েছিলেন কিনা। আর সেকেন্ড হচ্ছে যেটা আপনি এই আমাদের কাঞ্চনজঙ্ঘা ডিরেলমেন্টের সময় যে জিনিসটা উঠে এসেছে, সেটা সিআরএসও লিখেছেন যে এদের সবার কাছে ওয়াকিটকি আছে, প্রত্যেকটি ট্রেনের ড্রাইভারের কাছে ওয়াকিটকি আছে। কিন্তু এই কাঞ্চনজঙ্ঘার সময় দেখা গেছিল ওয়াকিটকি নেই। এই ওয়াকিটকিটা একটা খুব মানে কি বলবো, খুব দরকারি জিনিস যখনই কোনো ইমার্জেন্সিতে কাউকে কোনো খবর দিতে হবে। এখন আমি জানি না এর মধ্যে টাইম ল্যাগ কতটুকু। ট্রেনটা যখন ডিরেলড হলো, যখন ড্রাইভার বা গার্ড জানতে পারলো যে আমার এই ওয়াগনটা লাইনের উপরে পড়ে আছে, তারপরে সে ওয়াকিটকি দিয়ে সে কন্ট্রোলকে কথা বলবে, সে পাশের যে ট্রেন আসছে সেও জানতে পারবে, কারণ তার এই ফ্রিকোয়েন্সির মধ্যে আছে, সে শুনতে পাবে যে এখানে এরকম অবস্ট্রাকশন আছে, তুমি সাবধানে চলো।
কি ঘটেছিল অ্যাকচুয়ালি ওই মুহূর্তে সেটা এই সিআরএস ইনকোয়ারিতে বেরিয়ে আসবে। একেবারে আমাদের অপেক্ষা করতে হবে তার জন্য। কিন্তু মিস্টার মিত্র, এখানেই তো প্রশ্ন উঠছে যে 2 মাসে 3টে ঘটনা, চিন্তায় পড়ে যাচ্ছেন তো সাধারণ মানুষ। কিন্তু এই আলোচনায় আসার আগে যারা আহত হয়েছেন এই ঘটনায় তাদের পরিবারের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে পরপর শুনিয়ে দেবো। আমার পরিবার, আমার স্বামী আর আমার ভাই কোথায় যাচ্ছিল? বোম্বে যাচ্ছিল। আবার ভোরে 4টার সময় ফোন লাগাচ্ছে, তো ও আমাকে লাগায়নি, আমার ভাসুরকে লাগিয়েছিল। আগে লাগালাম তো একবার ধরলো না, আর একবার লাগালাম তো ধরলো, তো কথা বলতে পারছে না, মানে আস্তে আস্তে কথা বলছে। বলছে গাড়ি পাল্টি হয়ে গেছে, আমরা আর বাঁচতুম না, মরে যেতুম। দেখো আমি বললাম যে আমার ভাই কই, তো বলছে কাদিরকে, আমার ভাইয়ের নাম কাদির, তো কাদিরের গলা খুব ব্যথা করছে। কাদিরের গলা চিপে গেছিল, ওপরে ঘুমিয়েছিল, ঘুমের রাতে পড়েছে নিচে। আবার দেখছে তো এদিকে লোক এদিকে আসছে, ওদিকে লোক ওদিকে আসছে। ভোর 4:45 সময় আমার একটা ছেলে আরো বাইরে আছে, ওই ছেলেটা ফোন করছে, মা জামশেদ গাড়ি পাল্টি হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ফোন লাগাচ্ছি, কানারুয়া করছি কিভাবে আছে ছেলেটা, আমার না আছে। ছেলেটার ফোন ধরছে না, আবার কিছুক্ষণ পর ধরলো তো কথা বলছে না। কি হয়েছে বাবু? কানারুয়া করছি, কথা বলে না। ভোর 4টে নাগাদ একটা ফোন আসে, তারপরে শুনলাম নাকি ট্রেনটি কোনো জায়গায় ধাক্কা মেরেছে, দিয়ে শ্বশুরমশাই সেই সময় টয়লেটে গিয়েছিল। সে টয়লেটে যাওয়ার সময় ধাক্কাটা মেরেছে, তো শ্বশুরমশাই ছিটকে বাইরে পড়ে গেছে। ওখানকারই কিছু লোক আর কি জল ফল দিয়ে সাহায্য করেছে। করার পর কিছুক্ষণ পর রেলের পুলিশ আসে, তাদের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ভোরবেলাতেই দুঃসংবাদটা পেলাম, তখনও ঘুম ভাঙেনি। মেজ ভাই শ্যামাপ্রসাদ হালদার, ওর স্ত্রী অঞ্জনা ফোন করলো। সেই ফোনটা পেয়ে তখন 4টে বাজেনি, অত্যন্ত কান্না করছিল। রাত 3:30 পরে ওরা তখন ঘুমিয়ে, সেই সময় একটা প্রবল ঝাঁকুনি অনুভব করে। তারপর ওরা বুঝতে পারে যে ট্রেন লাইনচ্যুত হয়েছে এবং একটা অন্ধকার, একটা বিভৎস অবস্থা। লাইনটা ওই প্যান্টোগ্রাফ নেমে গেছে, তার ছিঁড়ে গেছে, গাড়িটা সামনে পড়ে যাওয়ায়, ইঞ্জিন পড়ে যাওয়ায় পেছনের গাড়ি, তখন ওরা বুঝতে পারছিল না কি চলছে রেলে, সরকারটাই বা কি চলছে। কোনো হেলদোল নেই, মানুষের এত বিপর্যয়, কোনো নিয়োগ নেই এবং রেল লাইনের মেরামতি নেই। দেবজিৎ, ঠিক এখানেই প্রশ্ন উঠে আসছে, এই দায় কার? কেন বারবার এই ঘটনা ঘটবে? প্রথম কথা হচ্ছে যে দেখুন, দুর্ঘটনা তো আর সবসময় সব কিছু 100% কন্ট্রোল করা যায় না। দায় তো নিশ্চয়ই রেলের। রেল যখন এরকম মানে রেলের যখন দুর্ঘটনা হয়েছে, কিন্তু দুর্ঘটনার জন্য তার দায় কতটা সেটা যখন তদন্ত শেষ হবে তখন বলা যাবে। আমার কাছে যা প্রাইমা ফেসি যা খবর আছে, বা যেটা প্রাক্তন রেলকর্তাও যেটা বললেন আপনাদের স্টুডিওতে বসে, যে ঘটনাটা ঘটার বোধহয় 5 মিনিটও হয়নি, যে সময় মালগাড়িটা আর কি উল্টে যায়, ড্রিল্ড হয় মালগাড়ির কোচগুলো, সে তার 5 মিনিটের মধ্যে ওই ট্রেনটি এসে ওর উপরে চেপে বসে। এবং এটা যদি এইরকম ধরনের দুর্ঘটনা হয় তাহলে তো হাতের বাইরে চলে যায়। দেখুন, কোনো সিস্টেমই তো আর পুরোপুরি ফুলপ্রুফ হতে পারে না। এটা খুব দুর্ভাগ্যজনক যে 2জন মারা গেছেন, এবং প্রচণ্ড আরও দুর্ভাগ্যজনক যে বেশ কয়েকদিনের ল্যাপসেই কয়েকটা এরকম ঘটনা ঘটেছে। তবে পরিসংখ্যান বলছে যে গত 10 বছরে রেলের মৃত্যুর হার বা জখমের হার, দুর্ঘটনার হার তার আগের তুলনায় বেড়েছে। কিন্তু এটা রাজনৈতিক আকচির জায়গায় চলে যাবে। আগে খারাপ দুর্ঘটনা হতো বলে এখন দুর্ঘটনা কম হয় তাই নিয়ে মাথায় তুলে নাচতে হবে, এরকম ব্যাপার নেই, কিন্তু আরও কমিয়ে আনা উচিত। সুদীপ বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী বিবৃতি দাবি করেছেন এই ঘটনায়। কিছু এসে যায় না। দেখুন, বিবৃতি দাবি তো করবেন, আর রেলমন্ত্রী অন্তত অশ্বিনী বৈষ্ণব এমনই রেলমন্ত্রী যিনি কিনা নিজে রেলের সঙ্গে যুক্ত ছিলেন। সাধারণত আমরা এর আগে যেগুলো দেখেছি যে কবি, তারপরে সাংস্কৃতিক ব্যক্তি কিংবা কোনো অন্য ডিপার্টমেন্টের ব্যুরোক্র্যাট
রাজনৈতিক ব্যক্তিত্ব যার সঙ্গে কোনোদিন দূর সম্পর্কেও রেলের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, তারা রেলমন্ত্রী হতেন। ফলে রেল বোঝার ক্ষেত্রে তাদের অসুবিধা হতেই পারত বা তাদের ব্যুরোক্র্যাটদের থেকে বুঝতে হতো। অশ্বিনী বৈষ্ণব এমনই একজন মন্ত্রীকে আমরা পেয়েছি যিনি কিনা রেলেরই লোক, রেলের থেকেই মানে তিনিই মন্ত্রী হয়েছেন, সুতরাং তার পক্ষে বোঝা সহজ হয় এবং তিনি ওখানে বসে থেকে চেষ্টা করেন। তার চেষ্টা নিয়ে কোনো গফিলতি আছে বলে অন্তত আমরা মনে করি না, দেশের মানুষও মনে করে না। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে এই যেটা বললেন প্রাক্তন রেলকর্তা যেটা বললেন যে কিছু দুর্ঘটনা, তার কথা অনুযায়ী আমি তার কথার জের টেনেই বলছি, আমি রেলের ব্যাপার বুঝি না, সুতরাং এই নিয়ে বেশি বলার জায়গা আমার নেই। টেকনিক্যালিটিস তো একেবারেই বুঝি না। যেখানে মালগাড়ি ডিরেলড হয়েছে তারপরে সেই গাড়ির রেলের গার্ড এবং ড্রাইভারদের কিছু করণীয় ছিল, তারা সেই সময়টুকু পেয়েছিলেন কিনা সেটা দেখতে হবে। এবং তারপরে কেন হয়েছে, কী জন্য হয়েছে, এই মুহূর্তে তো নাশকতার কথা কেউ বলেননি, এটা একটা মেয়ার অ্যাক্সিডেন্ট বলেই এখনো বোঝা যাচ্ছে। তদন্ত হবে, তদন্তের পরে নিশ্চয়ই দেখা যাবে কি হয়েছে। তন্ময়বাবু, দেবজিৎ যে কথা ইতিমধ্যেই বললো সেই জায়গা থেকে নিরাপত্তার বিষয়ে কি সুনিশ্চিত আদৌ হচ্ছে নাকি প্রশ্ন রয়ে যাচ্ছে? দেখো, প্রথম কথা হচ্ছে আমরা প্রথমেই এই রেলমন্ত্রীর পদত্যাগ চাই। উনি তো রেলমন্ত্রী থেকে রেলমন্ত্রী হয়ে গেছেন, কারণ কোথাও হলেই চলে যাচ্ছেন বাইকে চেপে, একটা রিলস বানিয়ে ফেসবুকে ছেড়ে দিচ্ছেন বা সামাজিক মাধ্যমে ছেড়ে দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া সেটা ফলো করে প্রচার করছে। তো সেই রেলমন্ত্রীর পদত্যাগ চাই। গত 13 দিনে 7টা ইনসিডেন্ট হয়েছে। এই গত 13 দিনে যদি 7টা ইনসিডেন্ট হয় তাহলে সেটাকে আর অ্যাক্সিডেন্ট বলা যায় নাকি সেটা ইনসিডেন্ট হয়ে যায়, সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। এখন বক্তব্য হচ্ছে যে রেল একটার পর একটা আমরা দেখছি গত কয়েক মাসে, এবং এই যেটা বললাম যে 13 দিনে 18 জুলাই গোন্ডাতে হয়েছে, 19 জুলাই ভালসাডে হয়েছে, 20 জুলাই আমোড়াতে হয়েছে, 21 জুলাই আলোয়ারে হয়েছে, 21 জুলাই আবার নদিয়াতে হয়েছে, 26 জুলাই ভুবনেশ্বর এবং 30 জুলাই চক্রধরপুর। এইটা হচ্ছে গত 13 দিনের পরিসংখ্যান এবং তার আগে হয়েছে। একটার পর একটা ঘটনা যদি আমরা দেখি তাহলে যে কোনো কিছু ঘটলে তার দায় নেওয়ার, নৈতিক দায় নেওয়ার যে একটা ব্যাপার থাকে, সেই ব্যাপারটা থেকে সম্পূর্ণভাবে মোদী সরকার এবং তার যারা মন্ত্রকে আছেন তারা সেই বিষয় থেকে সম্পূর্ণভাবে চোখ বন্ধ করে থাকছেন। আগে আমরা দেখতাম একটা রেল দুর্ঘটনা ঘটলো, সেই দুর্ঘটনা ঘটার পর তৎকালীন যারাই রেলমন্ত্রী থাকতেন, সেটা ইভেন বিজেপি শাসিত সরকারেও দেখেছি আমরা, যখন অটল বিহারী বাজপেয়ী ছিলেন সেই সময়ও দেখেছি, তারা বলতেন অন্তত যে না এইটা ভুল হয়েছে, আমি নৈতিকভাবে দায় স্বীকার করছি, বা ভুল না হলেও যেহেতু এতগুলো মানুষের প্রাণহানি হয়েছে, এতগুলো মানুষ আহত হয়েছেন, অতএব আমি নৈতিক দায় স্বীকার করছি, আমি পদত্যাগ করতে চাই। এই কথাটা গত 1 বছরে এতগুলো রেল দুর্ঘটনা ঘটে গেল, সেটা একবারও শুনতে পারলাম না। অর্থাৎ কোথাও গিয়ে নীতি, নৈতিকতা, দায় স্বীকার, অর্থাৎ হচ্ছে সাধারণ মানুষ মরছে। এখন রেলে উঠলে তো ব্যাপারটা এমন হয়ে গেছে যে ট্রেনে চড়লে বিকশিত ভারতের উদ্দেশ্যে এগোতে এগোতে ভারতবর্ষ ছেড়ে, পৃথিবী ছেড়ে, কসমসের অন্য জগতে পৌঁছে যেতে হচ্ছে। সেখানে গিয়ে তারপরে তারা আচ্ছে দিন দেখছেন ভারতবর্ষ ছেড়ে। এখন সেইটা কতটা কাম্য? একই ঘটনা পরপর ঘটছে। কাঞ্চনজঙ্ঘায় দেখলাম প্রথমে হচ্ছে সেফটি কমিশনার একরকম কথা বলছেন, রেল বোর্ডের চেয়ারম্যান আর এক রকম কথা বলছেন, মন্ত্রী আর এক রকম কথা বলছেন। কেন এরকম হবে? একদিকে দাঁড়িয়ে বন্দে ভারত, সেখানে হচ্ছে জলের মতো টাকা খরচা করছি, বুলেট ট্রেনের স্বপ্ন দেখাচ্ছি। আমরা কি চাই না উন্নতি? নিশ্চিতভাবে চাই, আমরা চাই। আমি বিদেশে বিভিন্ন জায়গায় বুলেট ট্রেনে চেপেছি, কিন্তু বুলেট ট্রেন স্বপ্ন দেখার আগে যেগুলো মিনিমাম মানুষের জীবনের সুরক্ষা, এখানে প্রাক্তন রেলকর্তা আছে, উনি হয়তো টেকনিক্যালি আরও বিষয়টা বলতে পারবেন, সেই জায়গাগুলো কোথায় যাচ্ছে? নেই। অর্থাৎ শুধু উপরে একটা মোড়ক দিয়ে চমকানি দেখিয়ে আসলে মানুষের, সাধারণ মানুষ, রেল হচ্ছে লাইফলাইন, ভারতবর্ষ মতো দেশের লাইফলাইন, সেই লাইফলাইনটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই সরকার সাধারণ মানুষের কথা চিন্তাই করে না। তারা 2-4টে প্রাণ গেল কি থাকলো তাই নিয়ে তারা চিন্তিত নয়। নিরাপত্তা প্রসঙ্গটা বারবার করে চলে আসছে, আমরা আবারও আসবো আলোচনায়, কিন্তু তার আগে উদ্ধারকারী দলের তরফ থেকে, এছাড়া ওই ট্রেনের যাত্রীদের তরফ থেকে এবং সিপিআরও মধ্য রেলের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো। 3:40 में घटी है, और जैसे हम लोगों ने अभी देखा है कि जैसे लगता है कि ये जो गुड्स ट्रेन जा रही थी उसका वो जो तिरपाल होता है, तो तिरपाल उड़ा और वो लगता है कि वो इंजन के आगे आ गया, जो मेल का अपना मेल का ड्राइवर जो है वो ब्रेक मारा है। इसके बाद एक घटना घटी है, बड़ा ही दुखदायक घटना है और काफ़ी लोगों को चोट लगी है, कुछ लोगों की मृत्यु भी हुई है।
और अभी गैस कटर से काटा जा रहा है और काटने के बाद पता चलेगा कि फिर अंदर में कितने लोग जख्मी हुए हैं या मृत्यु हुई है। लेकिन काफ़ी बड़ी घटना है और इतनी जोर की आवाज़ थी कि क्या बताएं, बहुत जोर जा रही थी गाड़ी, स्पीड में थी 120 का स्पीड। ड्राइवर का कहना है, एक बार ड्राइवर मैसेज देता गाड़ी ड्रिल्ड हो गया। तो हमने उतर के देखा, हमको भी झटका मिला, फेंका, मैं भी खड़े खड़े फेंका गया, समझे ना। हल्का चोट आया हमको, लेकिन असिस्टेंट और ड्राइवर को ज़्यादा चोट। अंधेरा होने के कारण समझ में नहीं आ रहा लोगों को किधर जाए क्या है। मैंने आपका 6 से देख रहा सब गाड़ी। यह ट्रेन सुबह 3:43 पर दुर्घटनाग्रस्त हुई। अब इसमें राहत और बचाव कार्य पूर्ण हो चुका है। अभी तक 80% यात्रियों को बसों से चक्रधरपुर स्टेशन ले जाया जा चुका है और बचे हुए 20% एक स्पेशल ट्रेन से चक्रधरपुर ले जाए जा रहे हैं। इस घटना में 2 यात्रियों की मृत्यु हो गई है, एक को फ्रैक्चर हुआ है और 4 माइनर इंजर्ड हैं। ये ट्रेन हावड़ा से लेके छत्रपति शिवाजी महाराज टर्मिनस के लिए आ रही थी। इस ट्रेन कहीं चक्रधरपुर स्टेशन के पास में दुर्घटनाग्रस्त हुई है। अभी इसमें इसके लिए जो है वो सेंट्रल रेलवे ने, मध्य रेलवे ने अपने अलग अलग स्टेशनों पे हेल्पलाइन नंबर्स की सुविधा प्रदान की है, जिनमें प्रामुख्य से छत्रपति शिवाजी महाराज टर्मिनस, दादर, कल्याण, नागपुर, भुसावल, बडनेरा, ऐसे बहुत सारे स्टेशंस हैं जहाँ पे भी यात्री वहाँ से यात्रा कर रहे थे, जहाँ पे भी वो उतरने वाले थे, उन सभी स्टेशनों पे लगभग मध्य रेलवे के द्वारा हेल्पलाइन नंबर्स का अरेंजमेंट किया गया है। ইতিমধ্যে নিত্যযাত্রী অনমিত্র নাগ আমাদের সঙ্গে রয়েছেন, তার বক্তব্য নেওয়ার চেষ্টা করব। কিন্তু আশুতোষ, নিরাপত্তা নিয়ে কি বারবার করে প্রশ্ন উঠছে না পরপর নানান ঘটনার পর? দেখো, 2-3টে কথা বলতে হবে। এতগুলো কথা বললেন এখানে বিজেপি এবং রেড কর্তারাও বললেন। ব্যাপার হচ্ছে, দেখো, মোদিজি বলে দিয়েছেন যে জীবন বীমা করিয়ে নাও, মেডিক্লেম করিয়ে নাও এবং ট্রেনে চাপো। এটা জনগণকে বলে দিয়েছেন, এটা বোঝা যাচ্ছে খুব ভালোভাবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দেখো এনসিআরবি ডেটা কি বলছে, এটা আমি বলছি না, তুমি বলছো না, এনসিআরবি বলছে। কি বলছে? যে প্রায় 1.5 লাখের ওপরে মৃত্যু হয়েছে 2017 থেকে এই 2023 অবধি। বাকিগুলো এখন কাউন্টিং। হ্যাঁ, ওইখানে গুগল দেখে লাভ নেই, এনসিআরবি ভেতরটা দেখো। হ্যাঁ, ভেতরটা দেখো। আশুতোষ আমি দেখছি দুজনকে একটুখানি আটকাবো। এই মুহূর্তে যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে আমাদের 2 প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে একেবারে ঘটনাস্থল থেকে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এবং চক্রধরপুর হাসপাতাল থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি সৌরভ চৌধুরী। প্রথমেই শ্রেয়সীর সঙ্গে কথা বলে নেব। শ্রেয়সী, ইতিমধ্যেই যে প্রশ্নটা উঠছে যে কি করে এই ঘটনা ঘটলো, কেউ কোনো খোঁজ খবর পেল না, মালগাড়ি ডিরেল এবং তারপরে চলে এলো অপরদিকে এক্সপ্রেস ট্রেন। কেন? তুমি গ্রাউন্ড জিরোয় রয়েছো, কি ছবি উঠে এলো শ্রেয়সী? দেখো শিলাদিত্য, প্রথমে একটা জিনিস জানিয়ে রাখি যে এক্ষেত্রে মালগাড়ি আগে ডিরেল্ড হয়েছে এবং তারপরে মালগাড়ির যে 2টো কামরা, মালগাড়িটা ডাউন লাইন দিয়ে যাচ্ছিল আপ লাইনে, পাশের ঠিক আপ লাইনে মালগাড়ির 2টো কামরা, সেই 2টো কামরা গিয়ে পড়ে এবং সেখান থেকে তখন 120 কিলোমিটার স্পিডে আসছিল হচ্ছে আপ লাইনে যাচ্ছিল মুম্বাই মেল এবং মুম্বাই মেল মালগাড়িতে সেখানে ধাক্কা খেয়ে কিন্তু আস্তে আস্তে করে এবং মুম্বাই মেলের গায়ে কিন্তু কার্যত ঘষা লাগার চিত্র একবারে স্পষ্ট এবং ধাক্কা খেয়ে ঘষা খেতে এগুলো এগিয়ে সেক্ষেত্রে মুম্বাই মেলটা ডিরেল্ড হয়ে গেল, এটা খুব স্পষ্ট। অর্থাৎ মালগাড়ির যে 2টো কামরা, এই মুহূর্তে কিন্তু সেই 2টো কামরার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। তোমাকে দেখাবো যে এইটা হচ্ছে ডাউন লাইন এবং এই ডাউন লাইনে দেখতে পাচ্ছ যে মালগাড়িটা এখানে রয়েছে। মালগাড়ির এই একটা ওয়াগান, যদি রেলের ভাষায় বলা যেতে পারে, তাহলে এই একটা ওয়াগান ডিরেল্ড হয়ে রয়েছে আর এই একটা ওয়াগান ডিরেল্ড হয়ে রয়েছে এবং এই 2টো ওয়াগান ডিরেল্ড হওয়ার যে অভিঘাত, সেই অভিঘাতে যদি বলি পেছনের দিকে কয়েকটা ওয়াগান কিন্তু ডিরেল হয়ে রয়েছে। কিন্তু এবার তোমাকে আরো একটা চিত্র আমাকে দেখাই। এইটা কিন্তু মালগাড়িটা শুরু নয়, মালগাড়ির যে শুরুর দিকটা, সেই শুরুর দিকটা হচ্ছে এই পাশটায়, যে দিকটাতে আমি এই মুহূর্তে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো, এই দিকটা হচ্ছে মালগাড়িটা এই পাশ থেকে এসে এই পাশে যাচ্ছিল। এই দিকের চাকাটা দেখো, এই দিকের চাকার কিন্তু একটা চাকাও কিন্তু ডিরেলড অবস্থায় নেই, অর্থাৎ একটা চাকাও কিন্তু মালগাড়ি সামনের দিকে যাচ্ছিল, সামনের দিকে অনেকগুলো ওয়াগান সেগুলো এগিয়ে গেল, একটা চাকাও ডিরেলড অবস্থা। প্রত্যেক
অবস্থায় আছে, কিন্তু ঠিক মাঝখানের যে অংশটাতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেই অংশেই কিন্তু দুটো পরপর ওয়াগন, সেই দুটো ওয়াগন কিন্তু ডিরেলড হয়ে গেল। তোমাকে আবার একবার সেই চিত্র দেখাবো, যে পেছনের দিকে দেখালাম যেখানে মালগাড়ির সামনের দিকের কোচগুলোর একেবারে সবকটা ওয়াগন একদম ঠিকঠাক রইল, মাঝের এই দুটো ওয়াগনই কিন্তু কার্যত ডিরেলড হলো। এখন এখানেই কিন্তু প্রশ্নটা তৈরি হচ্ছে যে সামনের দিকের ওয়াগনগুলো একদম ঠিকঠাক চলে গেল, মাঝখানের দুটো ওয়াগন হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে দুটো ওয়াগন ডিরেলড হলো। এবং তোমাকে আরেকটা চিত্র দেখাই যে এই ওয়াগনগুলোই কিন্তু কার্যত ডিরেলড হলো, ডিরেলড হয়ে এটা পাশের দিকে চলে গেল। পাশের দিকে যে আপলাইন রয়েছে, এই যে এইখানটা দিয়ে দেখাবো, আমার সহকর্মী জয়ন্তকে দেখাতে বলবো, এইখানটা দিয়ে দেখতে পাচ্ছ যে পাশের দিকে ডিরেলড হয়, সেটা পাশের আপলাইনে চলে গেল, চলে গিয়ে আপলাইন থেকে তখন স্পিডে 120 কিলোমিটার স্পিডে তখন বম্বে মেল আসছিল, এবং সেখানেই কিন্তু কার্যত সে বম্বে মেল ঘষা খেতে খেতে এগিয়ে গেল, এবং তারপর বম্বে মেলটা ডিরেলড হয়ে সেক্ষেত্রে পাশে পড়ে গেল। কিন্তু এইখানে প্রশ্নটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মালগাড়িটার সামনের অংশের যে ওয়াগনগুলো, সেই ওয়াগনগুলো একেবারে ঠিকঠাক গেল, এইখানে মাঝখানের যে এই দুটো ওয়াগনের কি এমন ঘটনা ঘটলো যে এই দুটো ওয়াগন কিন্তু ডিরেলড হলো। আবার যদি একটু পেছনের দিকে যাই, তাহলে পেছনের দিকে যেটা দেখতে পাবো আমরা, যে এই ওয়াগনগুলোর অভিজ্ঞতায় 2-4টে ওয়াগনের ক্ষেত্রে সেক্ষেত্রে কিছুটা এফেক্ট রয়েছে, কিন্তু পরের ওয়াগনগুলো কিন্তু সেইভাবে সেক্ষেত্রে ডিরেলড হয়নি। অর্থাৎ পরের ওয়াগনগুলোর চাকাগুলো কোনো একটা জায়গায় অল্প বিস্তর সেক্ষেত্রে নিচে পড়েছে, অল্প বিস্তর লাইন থেকে সরেছে, কিন্তু সেইগুলো ডিরেলড হলে যেভাবে ডিরেলড হতে হয় সেইভাবে ডিরেলড হয়নি। ফলে খুব স্পষ্ট যে মালগাড়ির এই দুটো কিছু একটা ঘটনা ঘটলো, ডিরেলড হলো। এখন এখানে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি সেই ঘটনা ঘটলো যাতে এই দুটো ওয়াগন ডিরেলড হলো, সামনের দিকের কোনো ওয়াগন ডিরেলড হলো না, এমনকি পেছনের দিকেও কিন্তু তার একটা ব্যাপক কোনো প্রভাব পড়লো না। এটা প্রথম প্রশ্ন। তাহলে কি কোনো একটা জায়গায় এই দুটো ওয়াগনের জোড়া লাগানোর জায়গা বা এই দুটো ওয়াগনে কোনো একটা ব্যালেন্সিংয়ে কিছু একটা প্রবলেম হলো, যেখানে স্পষ্টতই রেলের রক্ষণাবেক্ষণের বিষয়টা কিন্তু উঠে আসছে। পাশাপাশি দ্বিতীয় যে প্রশ্নটা আসছে, যে এই ট্রেনটা যখন একটা ডিরেলড হলো তার ঠিক কতক্ষণের মধ্যে মুম্বাই মেল পাস করলো, তার কারণ এই ট্রেনটা যে ডিরেলড হলো তার খবর কি কন্ট্রোলে গিয়ে পৌঁছলো না। কন্ট্রোলে যদি পৌঁছতো তাহলে সেক্ষেত্রে মুম্বাই মেল, অর্থাৎ পাশেই ঠিক রয়েছে, উল্টো দিকে মুম্বাই মেল আসছিল, তাহলে মুম্বাই মেলের সেক্ষেত্রে চালককে আগে থেকে সতর্ক করে কেন দেওয়া হলো না, তাহলে তার স্পিডটা সেক্ষেত্রে কমে যেত, সেক্ষেত্রে কেন সেই সতর্কতা করা হলো না। অর্থাৎ কতক্ষণে এই ট্রেনটা ডিরেলড হওয়ার কতক্ষণের মধ্যে পাশে মুম্বাই মেল আসলো, সেটাও কিন্তু প্রশ্নের মধ্যে রয়েছে। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে সামগ্রিকভাবে কিন্তু খুব স্পষ্ট যে কি এমন ঘটলো। প্রথম প্রশ্ন হচ্ছে কি এমন ঘটলো এই জায়গাটায় যেখানে মালগাড়িটার সামনের ওয়াগনগুলো বা পেছনের ওয়াগনগুলো কোনোটাতে কোনো সেভাবে ক্ষতি হলো না, মাঝখানের এই দুটো ওয়াগনই কিন্তু কার্যত রেল লাইন থেকে সেই দুটো বাইরের দিকে একেবারে শ্রেয়সী আমাদের সঙ্গে থাকো। শ্রেয়সীরই প্রশ্ন, কি এমন ঘটনা ঘটলো যার ফলে কিন্তু এই অভিঘাতের পরিস্থিতি তৈরি হলো? সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধি সৌরভ চৌধুরী। সৌরভ এই মুহূর্তে হাসপাতালে রয়েছে। সৌরভ, এই মুহূর্তে যাদের চিকিৎসা চলছে ঠিক কি পরিস্থিতি, কি জানতে পারছো এই মুহূর্তে? দেখো, কি কারণে দুর্ঘটনা ঘটেছে সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়, তবে সেই দুর্ঘটনার জেরে এই মুহূর্তে তুমি লাইন দিয়ে যতগুলো বেড দেখতে পাচ্ছ, সেই প্রত্যেকটা বেডেই কিন্তু ওই অভিশপ্ত ট্রেনে যে সমস্ত যাত্রীরা ছিলেন তারা কম বেশি যারা আহত হয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে ভর্তি আছেন। আমি আহতদের কাছ থেকেই একটু জেনে নেব যে সেই সময় ঠিক কি এমন ঘটনা ঘটেছিল যে এই ঘটনা ঘটলো, বা আপনার তখন কি অবস্থা ছিল? তখন তো আমি সেই অবস্থায় আমি ঘুমাচ্ছিলাম, তো ঘুমন্ত অবস্থায় একটা আওয়াজ হলো পিকট গেছে, তো আর গাড়ি কাঁপতে কাঁপতে আমরা ছিটকে পড়ে গেলাম বাইরে, একদম নিচে পড়ে গেলাম। নিচে পড়তে আমার মাথায় ফেটে যায়, তারপরে উপর থেকে আরো সব ব্যাগ পেটি আমার ঘাড়ে, অন্য লোকও পড়লো। কতজন ভর্তি হয়েছে? এইখানে 20 জনের মতো ভর্তি আছে। 20 জন? হ্যাঁ, 20 জনের মতো ভর্তি। সবার আঘাত গুরুতর? হ্যাঁ, কিছু লোকের গুরুতর আঘাত আছে। একদমই। এখানে যারা ভর্তি হয়েছে শিলাদিত্য, তাদের মোট 22 জন। এই উপরে যারা আছেন তাদের সেখানে সংখ্যাটা 17, এবং ঠিক এর নিচে আরেকটি ওয়ার্ড আছে, সেখানে 5 জন। আমি আরেকটু এগিয়ে যাচ্ছি, এখানে একজন সহকারী ড্রাইভার যিনি ওই ইয়েতে ছিলেন, তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। দাদা, একটু আপনাকে বিরক্ত করছি, हिंदी में या बंगाली में बोल सकते हैं? बोलिए। आप तब किस स्थिति में थे जब ये घटना घटे? हम काम कर रहे थे अपने बर्थ पर। अच्छा, आप तब ड्राइवर की सीट में नहीं थे? नहीं, ड्राइवर हम टीटीआई। अच्छा, आप टीटीआई। अच्छा, तब क्या हो रहा? वो हम अपने बर्थ पर आपका EFT एंट्री कर रहे थे, टैब होता है जो, टैब में काम कर रहे थे, EFT एंट्री कर रहे थे। तब ये घटना? हाँ, तभी अचानक एक बार में एकदम मैंने पूरा बोगी हिलने लगा।
हाँ एकदम 6-7 मैंने सेकेंड में पूरा एकदम अंधकार एकदम हो गया। कोच का जो ड्राइवर था वो कार था वो लोग उन लोग का हालत कैसा? उन लोगों को तो हम देख भी नहीं पाए। हम तो आप जब हुआ उसके बाद हमको बाहर निकाला गया, रेल की पटरी पर बैठे थे, हम बैठाया गया था फर्स्ट एड के लिए। একেবারে ধন্যবাদ সৌরভ। আর সৌরভ এই মুহূর্তে হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তাদের শারীরিক অবস্থা ঠিক কি তুলে ধরছেন এবং তারই সঙ্গে টিটি যিনি ছিলেন তার বক্তব্য কিন্তু একই সঙ্গে তুলে ধরা হচ্ছে। আশুতোষ, আমি একটু আটকে ছিলাম নিরাপত্তার প্রসঙ্গে। 6 থেকে 7 সেকেন্ডের মধ্যে পুরো বিষয়ে ঘটে গেল এবং সকলেই যথেষ্ট চিন্তা এবং অবাক হয়ে গেল। দেখো আরও আমার 2-3টা পয়েন্ট আছে, যেটা যে দেখো ভ্যাকেন্সি রেলে 3 লাখের ওপরে, কি করে হয়? রিক্রুটমেন্ট নেই, লোক নেই, চালাবে কি? লোকও যারা পাইলট, তুমি জিজ্ঞেস করো বুম নিয়ে তোমার রিপ্রেজেন্টেটিভ আছে, তাদের উপর যে মেন্টাল প্রেশার, কি করে তারা তো পারফর্মই করতে পারছে না। আরও কয়েকটা কথা বলি, শোনো 323 মানে 323তম রিপোর্ট পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে বলছে যে সিআরএস, যেটা হচ্ছে কমিশন অফ রেলওয়ে সেফটি, সেটা 8 থেকে 10% অ্যাক্সিডেন্ট মাত্র তারা ইনভেস্টিগেট করছে। কেন? মাল্লিকার্জুন খাড়গে আমাদের নেতা পার্লামেন্টে বলেছে মোদিজি এবং তার রেলমন্ত্রী অবভিয়াসলি গায়েব থাকে, এখনও গায়েব আছে, যেমন কবচ পাওয়া যায় না। এবং দেখো বালাসোর ইনসিডেন্ট তোমরা জানো, তারপরে যে কবজের ইমপ্লিমেন্টেশনের কথা বলা হয়েছিল সেটা কোথায় আজ অবধি হয়েছে? কেউ দেখাতে পারবে না। আমি তোমার একটা ডেটা তুলে ধরি, রাষ্ট্রীয় রেল সুরক্ষা কোষ মোদিজির তৈরি করা, কি বলছে? 75% ফান্ড কমিয়ে দেওয়া হয়েছে। এখন বিজেপির নেতারা এখন খুঁজে বেড়াবে এগুলোর উত্তর, কেন দিতে পারে না পার্লামেন্টে, এখানেও দেবে না, আমরা জানি। আশুতোষ, একটুখানি আটকাতে হচ্ছে কবচের প্রসঙ্গ যা তুমি তুলে ধরেছো তা নিয়ে আলোচনায় ফেরত আসবো অবশ্যই করে অতিথিদের কাছে। একটা বিরতির পর চোখ রাখুন জি24 ঘন্টায়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণ মনতে। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, কেন বারবার ট্রেন দুর্ঘটনা, কেন তা আটকানো যাচ্ছে না, নিরাপত্তায় গাফিলতি কিনা, এ নিয়ে আমরা প্রশ্ন তুলছি বারবার। আর জনগণ কি বলছে সেই বক্তব্য তুলে ধরছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় অংশগ্রহণ করেছেন লেখিকা অর্পিতা সরকার এবং তার আরও একটা অন্য পরিচয় রয়েছে, তিনি কিন্তু নিত্য যাত্রীয় ট্রেনের। অর্পিতাদি, যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো, সাধারণ লেখিকা তো বটেই এবং তার বাইরে আপনি ট্রেনেও যাতায়াত করেন, এই যে পরপর নানান ঘটনা কোথাও কি ভাবাচ্ছে? অবশ্যই ভাবাচ্ছে। প্রথম কথা হচ্ছে যে আমি এই আমার পরিচয় লেখিকা হিসাবে যেমন, তেমনি ট্রেন যাত্রী হিসাবে আমার একটা ট্রেন যাত্রীর ডায়েরি আমি আমার সোশ্যাল মিডিয়াতে রেগুলার আমার পাঠকদের সাথে শেয়ার করি। সেখানে বিভিন্ন নিত্যযাত্রীদের ঘটনা নিয়েই আমি লিখি। তো এই যে একটার পর একটা ট্রেন দুর্ঘটনা আমাদের সামনে, একের পর এক মৃত্যু মিছিল, এটা তো একটা বাইক অ্যাক্সিডেন্টের মতো নয়, এটা একটা মানে রেল মন্ত্রক। আমি এটাই অবাক হয়ে যাচ্ছি যে 16 থেকে 17 সালে সম্ভবত, আমার যেটা মনে হচ্ছে, একটা শপথ নেওয়া হয়েছিল জিরো অ্যাক্সিডেন্ট মিশন। তো সেই শপথ এই মুহূর্তে রেল মন্ত্রকের কাছে কোথায়? শুধুমাত্র দ্রুত আমাদের পৌঁছে দেবে, পুরী শিলিগুড়ি দ্রুত পৌঁছে দেবে বলে যে নিত্য নতুন আমরা দেখছি যে ট্রেন লঞ্চ হচ্ছে, খুব ভালো যাত্রীদের সুবিধার জন্য, কিন্তু দ্রুত যাওয়া আর কারণ এটার জন্য আমাদের যে যাত্রী নিরাপত্তায় যে ব্যাঘাত ঘটছে সেদিকে রেল মন্ত্রকের কেন নজর নেই? কেন নেই সেদিকে নজর? প্রত্যেকবারই দেখছি মালগাড়ির সাথে যে সংঘর্ষ ঘটছে, আগের বার দেখলাম করমণ্ডল এক্সপ্রেসের সাথে, এবারে মুম্বাই, মানে এই যে ব্যাপারটা চলছে এটার দিকে কেন নজর নেই রেল মন্ত্রকের? আমি লেখিকা হিসাবে শুধু নয়, আমি একজন নিত্যযাত্রী, আমি একজন সাধারণ যাত্রী হিসাবে আমার এই প্রশ্নটা অবশ্যই থাকবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন আর এই নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি। অনমিত্র বাবু, আপনিও তো নিত্যযাত্রী, আপনার কোথাও চিন্তা কি বাড়াচ্ছে? অবশ্যই বাড়ানো তো উচিত। শুধু আমি কেন, এই পশ্চিমবাংলার এবার ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকেরই ভাবা উচিত। এখন বিষয়টা যেটা হয়ে দাঁড়িয়েছে, আমি আজ এই স্টুডিওতে আসছিলাম, সেই সময় আমি দাঁড়িয়েছিলাম প্রায় 1 ঘন্টা দমদম স্টেশনের বাইরে। কি কারণ? না দুটো ট্রেন মুখোমুখি হয়ে গেছে। আমি জানছি না কি হচ্ছে না হচ্ছে, কখন আমি আসতে পারবো, আদেও আমি আসতে পারবো কিনা। এটা আমাদের জীবনে একটা নিত্যনৈতিক বিষয়, মানে প্রতিদিন সকালবেলা উঠে আমরা কর্মস্থানে যাব, আমাদেরকে এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হবে। তারপরে আমাদেরকে টিটিরা চেক করবে, যারা রেলওয়ের টিকিট না কেটে ওঠেন
তাদেরকে অবশ্যই আমি বলছি রেলওয়ের টিকিট না কেটে অবশ্যই ওঠা উচিত না, কিন্তু কথা হচ্ছে এখন পুলিশ যখন থাকবে পুলিশ চোর ধরবে, কিন্তু তার সাথে সাথে একটা সঠিক ব্যবস্থাও তো করে দিতে হবে। এমন যাতে না হয় যে পুলিশ ধরলো, আমি 10 টাকা দিলাম, তারপর পুলিশ তারপর আমার সাথে আবার বন্ধু হয়ে গেল। বিষয়টা এরকম না, ক্রাইমটা ক্রাইমের মতোই থাকবে, কিন্তু যে অ্যালটমেন্টসগুলো থাকা উচিত সরকারের দ্বারা সেই অ্যালটমেন্টসগুলো থাকাটাও খুব দরকার। এখন আজকে সকালবেলা আমি মানে কি দেখছি কোথাও নজরদারি নিয়ে প্রশ্ন তুলছে? অবশ্যই আমি আপনাকে পুরো উইথ ফ্যাক্টস বলছি। 2.7 লাখ ভ্যাকেন্সি রয়েছে এই মুহূর্তে ইন্ডিয়ান রেলওয়েতে, সেইখানে 1.7 লাখ সেফটি ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে, যেটা ভারতবর্ষে এই যে দ্রুত একটা গাড়ি চলছে, আমরা খুব কম টাকায় খুব কম পয়সা খরচ করে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব কম সময়ের মধ্যে পৌঁছে যাচ্ছি, এবং এই সময়টা যত কম হচ্ছে আমাদের লাইফের রিস্ক ততটা বেড়ে যাচ্ছে। আমি শুনছিলাম একটু আগে আপনাদের প্রতিনিধিরা বলছিলেন 120 কিলোমিটারের বেগে মালগাড়িটা গিয়ে ওই প্যাসেঞ্জার ট্রেনটাতে ধাক্কা মেরেছে। এটা একটা ভাববার মতো বিষয়। 120 কিলোমিটার ইজ নট আ ম্যাটার অফ জোক। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যখন ভারত সরকার এই ধরনের একটা গাড়ি চালাচ্ছে এবং সাধারণ মানে মানুষ তার মানে মধ্যে ইয়ে করছে, মানে নিজেদের যাত্রা করছে, সেই জায়গাতে নিশ্চয়ই সেফটি ডিপার্টমেন্টের একটা নজরদারি তো থাকা দরকার, একটা নজরদারি তো রাখা খুব অত্যন্ত মানে আবশ্যক। আপনি একটু আমাদের সঙ্গে থাকুন, নজরদারি নিয়ে প্রশ্ন তুলছেন। সৈকতের কাছে আসবো। সৈকত, গুরুদাস দাশগুপ্ত যখন রেলওয়ে স্ট্যান্ডিং কমিটিতে ছিলেন তখনও কিন্তু নানান ঘটনা ঘটেছে, বারবার করে কিন্তু প্রশ্ন উঠেছে, এখনো প্রশ্ন, কেন, কোথায়, কি কারণ বলে মনে হয়? গুরুদাস দাশগুপ্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন, রেলমন্ত্রী ছিলেন না। আপনি ওই রেফারেন্সটা মনে করেন, আর আপনি 2010 সালে ঘটে যাওয়া জ্ঞানেশ্বরী ঘটনাটা ভুলে যান। যাই হোক, আমি কিন্তু একবারও রেলমন্ত্রীর কথা বলিনি। না না, আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের কথা বলেছেন, রেলমন্ত্রী একটা ঘটনা আপনি ভুলে গেলেন। যাই হোক, আমি একটু বলে আমি জানি এটা খুব স্বাভাবিক, 2010 ভুলে গিয়ে গুরুদাস দাশগুপ্ত 2010-এর আগের কথা মনে থাকাটাই খুব স্বাভাবিক। কেন জ্ঞানেশ্বরী কেউ বলছেন না এরকম তো নয়, আমরা যে তথ্য তুলে ধরছি সৈকত, সেই তথ্যতে কিন্তু এই প্রসঙ্গগুলোও আসছে। হ্যাঁ ঠিক আছে, এবার আমি আমার কথা কি একটু বলবো? একদম। প্রথমত বিষয় হচ্ছে গোটা দেশের সরকারটাই আজকে বেলাইন, রেলটা চোখে পড়ছে। দ্বিতীয়ত হচ্ছে এই যে রেলের বাজেট নিয়ে রেল নিয়ে কোনো কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেননি। কেন বলেননি? কেন নীরবতা? আমরা নীরবতা দেখলে ভয় পাচ্ছি গোটা দেশের মানুষ। আমরা মণিপুর নিয়ে নীরবতা দেখে ভয় পেয়েছি, আজকে রেল দুর্ঘটনা নিয়ে ভয় পাচ্ছি। তন্ময়দা বলবার সময় বললেন 13 দিনে 7টা অ্যাক্সিডেন্ট। একটু যদি পেছনের দিকে যাওয়া যায়, গত 25 দিনে 18টা অ্যাক্সিডেন্ট ঘটেছে, এবং প্রত্যেকটা অ্যাক্সিডেন্টের পেছনে তদন্ত, তার রিপোর্ট সামনে আসার আগে যে অভিযোগ সামনে এসেছে গাফিলতি। দেবজিৎ বারবার করে বলছেন সফলতম রেলমন্ত্রী। আমি জাস্ট একটু বলে নিই, গাফিলতি তার মানে কি? মেনটেন্যান্সের অভাব। আচ্ছা, মেনটেন্যান্সের অভাব হবে না কেন? বাকিরা বললেন, আমি বিস্তারিত যাব না। রেলের গ্রুপ সি গ্রুপ ডি পদ, আমরা বলতাম গোটা দেশের বেকার যুবকদের স্বপ্ন, সম্ভাবনা, চাকরি, কর্মসংস্থান, আশা আলো, প্রতি বছর বাদুর ঝোলা বিল করে রবিবার পরীক্ষা দিতে যাওয়া, সেটা রেলের পরীক্ষা। গত 3-4 বছর ধরে রেলের পরীক্ষা প্রায় বন্ধ। গ্রুপ সি গ্রুপ ডি পোস্টগুলো প্রাইভেট সংস্থার হাতে দেওয়া হয়েছে। বেসরকারিকরণ ঢালাও লাইসেন্স। রক্ষা কবচের কথা অনেকে আলোচনা করছেন, অনেকে অনেক কবচের কথা বলছেন। প্র্যাকটিক্যালি মোদী সরকার আদানি ব্রিজভূষণদের কবচ হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে একদম স্পিকটি নট। যাত্রী নিরাপত্তা, রেল সুরক্ষার প্রশ্নে কত কোটি টাকা বরাদ্দ তার কোনো হিসাব নেই। বন্দে ভারতের স্বপ্ন দেখাচ্ছেন, বুলেটের স্বপ্ন দেখাচ্ছেন, আর এই কলকাতা শহরে বসে আমরা আলোচনা করছি হাওড়া শিয়ালদা এই দুটো সেক্টরে প্রতিদিন নিত্যযাত্রীর অভিজ্ঞতা কি? টাইমে ট্রেন চলে না। দেখুন, বিশ্বাস করুন, আমরা চাই না যে দ্রুতগতির ট্রেন চলুক, এমনটা নয়। আমরা চাই দ্রুতগতির ট্রেন চলুক, কিন্তু তার আগে মানুষের জীবনের দাম অনেক বেশি, এবং প্রত্যেকটা ক্ষেত্রে ঐশী বৈষ্ণবের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়াটা যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ এই যে কান্নার আওয়াজগুলো, সেটা যাতে আরো বেশি করে কমে যায়। আমি লাস্ট যে পয়েন্টটা তুলবো সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। আমরা বরাবর বামপন্থীরা মনে করি, গুরুদাস দাশগুপ্ত যখন রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন তখনও আমরা বামপন্থীরা বারে বারে বলেছি, তারপরে বাসুদেবাচার্যও বারে বারে বলেছেন যে পরিকাঠামোগত উন্নয়ন, এবং পরিকাঠামোগত উন্নয়ন মানে ভবিষ্যতের পরিকল্পনা, যাতে আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়, তার দিকে সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার হওয়া উচিত, নাকি শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে বুলেট ট্রেনের স্বপ্ন দেখিয়ে সেমি বুলেট, তারপর বন্দে ভারত। আসলে গরিব মানুষের কাছ থেকে জেনারেল ক্লাস, সুপার ক্লাসের কোচগুলোকে তুলে দিয়ে মিডল ক্লাস সোসাইটি বা প্রাইভেটের দিকে ছেড়ে দিয়ে আসলে এয়ার কন্ডিশন সমস্ত এসি ট্রেন তৈরি করে তোমার প্রশ্ন নিয়ে আমরা অবশ্যই করে আলোচনায় আসবো, কিন্তু তার আগে আজকের এই দুর্ঘটনার প্রসঙ্গ নিয়ে শুভেন্দু অধিকারী এবং কুণাল ঘোষ তারা কি বলেছেন শোনাবো। এটা তো কেউ সমর্থনযোগ্য নয়, এবং কেন ঘটছে
সেটা দেখা উচিত। যদি রেলের পাটে ত্রুটি থাকে সেই ত্রুটি মুক্ত হওয়া উচিত। আর যদি কনস্পিরেসি থাকে, করমণ্ডল এক্সপ্রেসে যেভাবে কনস্পিরেসি হয়েছিল সেটাও চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এটা কেউ সমর্থন করে না। রেল যাত্রা নিরাপদ হোক, কারণ ভারতবর্ষে যারা বাড়ি থেকে বেরোন তার শতকরা 70% লোক রেলের উপরে নির্ভর করে। কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী শুধু যারা বেশি দামের টিকিট কাটতে পারেন তাদের জন্য কিছু নতুন ট্রেন ওই পতাকা নেড়ে উদ্বোধনে ব্যস্ত। আমজনতা তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এই রেল দপ্তর। এখানে রেলওয়ে ট্র্যাক মেনটেন্যান্স, প্রযুক্তি, শূন্যপদ পূরণ, নিরাপত্তা সমস্ত সর্বনাশ হয়ে গিয়েছে। কোনো ট্রেনের কামরার উপর গিয়ে আর একটা ট্রেন পড়ছে, অর্থাৎ তাকে তার আগে স্টেশনে থামিয়ে দেয়া, দুর্ঘটনাস্থলে পৌঁছানোর আগে থামিয়ে দেয়া। এই দুর্ঘটনা যদি ধারাবাহিকভাবে ঘটতে থাকে এবং ধারাবাহিক দুর্ঘটনায় পরিণত হয়, তাহলে রেলমন্ত্রীর চেয়ারে আঁকড়ে থাকা, চেয়ারে বসে থাকার অধিকার আছে কিনা এই প্রশ্ন তো সামনে আসবেই। আর পরপর এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রশ্ন উঠছে বারবার করে নিরাপত্তা নিয়ে। এ নিয়ে আলোচনায় ফেরত আসবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবার আপনাদের স্বাগত। মিস্টার মিত্র, যে প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো, সলিউশন কি পরিকাঠামোগত দিকে আরো উন্নয়ন? না, কলিশন ধরুন এই আমাদের একমাত্র ভারতীয় রেলওয়েতে গুডস ট্রেন এবং প্যাসেঞ্জার ট্রেন একই লাইনে চলে। আজ যে ঘটনাটা ঘটেছে, এই যে গুডস ট্রেনের ওয়াগনের রক্ষণাবেক্ষণ আর কোচের রক্ষণাবেক্ষণ অনেক তফাৎ। এই যে গুডস ট্রেনটা যেটা বলেছে, যেটা আপনার সাইড থেকে বারবার বলছেন যে দুটো কেন পড়লো, দুটো পড়ার মেন উদ্দেশ্য হচ্ছে ওখানে সব আয়রন ওর, এই যে ওয়াগনগুলি ছিল সব আয়রন ওরের ওয়াগন, এবং এগুলো অটোমেটিক ট্রিপলারের দ্বারা ওই আপনার লোডিং হয়। এখন লোডিংয়ের সময় তখন যদি কোনোটাতে যদি বেশি লোডিং হয়, কোনোটাতে কম লোডিং হয়, তারপরে ধরুন গতকাল বৃষ্টি হয়েছে অনেক, এটা ডেড লোড নিয়ে এটা সিআরএস দেখবেন, আমার তো মনে হচ্ছে এই ওয়াগনের ওয়েট 100 টনেরও বেশি ছিল। কারণ অনুসন্ধানের জায়গা রয়েছে এবং তারই সঙ্গে কিন্তু যাত্রীদের যে প্রশ্নটা, যে তারা যাতে সুরক্ষিত অবস্থায় থাকে সেই জায়গাটা। কি প্রস্তাব থাকবে অর্পিতা দি কেন্দ্রীয় সরকারের কাছে, রেল মন্ত্রকের কাছে, এক লাইনে? দেখুন, একটা যাত্রীর পরিবারের একজন মৃত, তাকে 2 লাখ 4 লাখ টাকা ধরিয়ে দিয়ে ক্ষতিপূরণ দিলাম, আমি একেবারেই সহমত নই। আমার একটাই আবেদন রেল মন্ত্রকের কাছে, সাধারণ যাত্রী যারা ট্রেনের সাথে যুক্ত, প্রত্যেক দিন যারা সকালে উঠে ছুটছে অফিসের জন্য, বিভিন্ন কাজের জন্য, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রেল মন্ত্রকের। তাই আমার একটাই অনুরোধ, নিরাপত্তার দিকটা যেন দেখা হয় সাধারণ যাত্রীদের জন্য। অনুমিত্র বাবু, এক লাইনে নিরাপত্তার দিকে যাত্রী হিসেবে। যাত্রী হিসেবে কেন, এই ভারতবর্ষের মানুষ হিসেবে কোনো নিরাপত্তাই কি আমাদের আছে? মণিপুর থেকে শুরু করে, লখিমপুর থেকে শুরু করে, হাতরাস থেকে শুরু করে, হাঁসখালি থেকে শুরু করে আজকে ট্রেন ঘটনা, নিরাপত্তা এই ভারতবর্ষে কোথাও কেউ দেয় না, না কেন্দ্র সরকার দেয়, না রাজ্য সরকার দেয়। নিরাপত্তার দাবি নিয়ে কথা বলা মানে নিজের জীবনের সময় নষ্ট করা, আমার এটা মনে হয়। নিরাপত্তার প্রসঙ্গে অবশ্যই করে আমাদের অন্তত থাকতে হবে, কারণ ট্রেন দুর্ঘটনা নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি। সৈকত, কি আবেদন থাকবে রাজনীতির ঊর্ধ্বে উঠে? আমার হাত জোড় করে শুধু আবেদন, সেটা হচ্ছে ভোটমুখী চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে রেলমন্ত্রী, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারলে জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করুক, নাহলে পদত্যাগ করুক, তাহলে দেশ বাঁচবে। সমস্ত দেশের সব বেলাইন হওয়া জিনিস লাইনে আসবে। আশুতোষ, দেখো, একটা জিনিস বুঝতে হবে যে রেল মানে গুডস ট্রেন আর প্যাসেঞ্জার ট্রেন যখন এক লাইনে হাঁটছে, দেশে কিন্তু মোদি আদানি একসাথে হাঁটছে একটা লাইনে, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে রেলের সুরক্ষা। মানুষ যদি সুরক্ষা না পায়, এবং সুরক্ষা দিতে গেলে যে ভ্যাকেন্সি পূরণ করার থেকে শুরু করে রেলওয়ে সেফটি কমিশন থেকে শুরু করে অ্যান্টি কলিশন ডিভাইস, এগুলো কেন করছে না? আমাদের প্রশ্ন কোথায়? রাহুল গান্ধী বারবার বলছেন চক্রভিউ, কোথায় কোথায় এটা কোথায়? মানুষ জিজ্ঞেস করছে। আজকে ওই
যে দিদি ঠিকই বলেছেন, আমার ছোট ভাই অনামিত্র ঠিকই বলেছেন যে মানুষের নিরাপত্তাটা কে দেবে? রেল মন্ত্রক বসে বসে ওখানে ফুটানি মারলে তো হবে না, মানুষের টাকায় ফুটানি চলছে, কিন্তু মানুষ মারা যাচ্ছে। একটা মানুষকে বলা হচ্ছে তোমায় দ্রুত আমি পৌঁছে দেবো, আবার কফিনে ব্যাকও করে নিয়ে আসবো। এইভাবে চলতে পারে না একটা রেল মন্ত্রক। প্রথম কথা 2022 সালের ক্যাগ রিপোর্টে দেখাচ্ছে RRSK এর যে তহবিল সেখান থেকে ফুড ম্যাসাজ করানো হয়েছে। তো সেটা যেখানে ঘটে এবং 2010 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন সেই সময় পদত্যাগ করেছিলেন গাইশাল দুর্ঘটনার দায়িত্ব নিয়ে, সেইগুলো তো এখন অতীত। যার ফলে এই মুহূর্তে বাঁচার একমাত্র উপায় হচ্ছে মাননীয় রেলমন্ত্রী পদত্যাগ করুন। এই নড়বড়ে সরকার, নরেন্দ্র মোদী সরকার চালাতে পারছেন না, ওনারা পদত্যাগ করুন, এই সরকারটা ফেলে দিন। মানুষ চাইছেন না, তাহলে পুরো রেল ব্যবস্থাকেই ঢেলে সাজাতে হবে, যেটা এই সরকারকে দিয়ে হবে না। সুতরাং এই আলোচনাটা বৃথা হবে যতক্ষণ না মাননীয় রেলমন্ত্রী পদত্যাগ করছেন এবং এই সরকারটা দেশ থেকে দেশের মানুষকে মুক্তি দিক। এটাই হচ্ছে প্রথম সলিউশন। কেউ এখনো বলেনি যে এই রেল দুর্ঘটনা হয়েছে রেলের কোনো স্টাফ বা কেউ কাটমানি খেয়েছিল বলে। যাই হোক, কেউ এই কথা মনে করতে পারছেন না যে 616 জন মারা গেছিলেন 99 থেকে 2000 সাল মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যখন মন্ত্রী হিসেবে ছিলেন। আমি কোনো মৃত্যু মিছিলের গণনা করতে চাই না, কিন্তু যেভাবে আক্রমণ হচ্ছে তাতে বলতে বাধ্য হচ্ছি। আমি অর্পিতা দেবী এবং বাকিদের আশ্বস্ত করতে চাই। আর যিনি আরেকজন বললেন তিনি রাজনৈতিক স্লোগানের মতন বলছিলেন, খুব দুঃখের সঙ্গে বলছি, বিরোধিতা অবশ্যই কাম্য, কিন্তু রাজনৈতিকভাবে কি করছেন তাহলে তো বলতে হয়, একটুখানি বলতে হয় যে 4 থেকে 14 10 বছর ইউপি এর, আর 14 থেকে 24 10 বছর এনডিএ এর। আমি বলছি 4 থেকে 14 আমাকে আমি মৃত্যুর কেন এই দুর্ঘটনা ঘটবে, কেন আটকানো যাবে না, এটাই কি প্রশ্ন? এই ট্রেনে দেখছি তুমিও যাও আমিও যাই, কিন্তু যখন এই ধরনের আলোচনা হয়, আশুতোষ আমি একটু বলি, 1.64 crore মানে লাখ কোটি টাকা ইউপিএর সময় দেওয়া হয়েছিল, আমরা এখানে 8.26 এই সরকার দিচ্ছেন। 49% রেলের দুর্ঘটনা নিচে নেমেছে, 49% সময়ের সঙ্গে সঙ্গে নামবে, সময়ের সঙ্গে সঙ্গে কাজ বেড়েছে। আমি তিনটে কথা বলতে চাই আশুতোষ। প্রথম কথা হচ্ছে যাত্রীরা যারা বললো তাদের কি বলবেন? আমি আবারও বলছি, বলতে দাও আশুতোষ। যাত্রীরা যারা বলছেন দর্শকরা শুনে বুঝতে পারছেন যে রাজনীতি করছেন নাকি? আমি তা বলছি না, আমি বলছি রাজনৈতিক প্রোপাগান্ডার মধ্যে আমি যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি সেটা খুব পরিষ্কার। কোথাও কোনো মণিপুরে নিরাপত্তা নেই, নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়, রেল বাজেটে নিরাপত্তার প্রসঙ্গ তুলে ধরা, কবচের প্রসঙ্গ তুলে ধরা, যে প্রসঙ্গটা আমরা বারবার করে তুলে ধরলাম যে পর পর কেন দুর্ঘটনা ঘটবে এবং তারই সঙ্গে এটা রোখার জন্য মূলত কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, আদৌ কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেদিকে আমাদের অবশ্যই করে নজর থাকবে। জনগণমনে আজকের আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সমস্ত অতিথিদের ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নিচ্ছে একটা বিরতি, এরপর দেখুন পেজন, শুভদীপ এবং পায়েলের সঙ্গে। এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে সেই অভিশপ্ত জায়গা, যেখানটায় ঠিক ধাক্কা লেগে ঢুকে যায় বগিটা, সেখানেই মৃত্যু হয় দুজন।